মিঠুন হাজরা, এলিয়ানার মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল সদর নড়াইল। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। অবশ্যই তোমরা বাড়িতে অবস্থান করছো। বিশেষ প্রয়োজনে যদি কখনো বাইরে যাও, অবশ্যই মাস্ক ব্যবহার করবে এবং বারবার সাবান পানি দিয়ে হাত ভালো করে পরিষ্কার করবে। আজ আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞান পাঠ এর থেকে ষষ্ঠ অধ্যায়ের পরমাণুর গঠন সম্পর্কে আলোচনা করব। তোমরা পূর্বের শ্রেণীতে জেনেছো প্রত্যেক পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সময় বিভিন্ন মতবাদ দিয়েছেন। এই ক্ষুদ্র ক্ষুদ্র কণার নাম প্রথমে আসে অণু। প্রথমে বলা হয় যে অণু অবিভাজ্য। পরবর্তীতে 1803 সালে বিজ্ঞানী জন ডাল্টন এই অণু থেকে ক্ষুদ্র কণার নাম দেন পরমাণু। এই পরমাণুকে তিনি বলেন অবিভাজ্য, কিন্তু বিজ্ঞানী অ্যারিস্টটল এই পরমাণুর অবিভাজ্যতা নিয়ে দ্বিমত পোষণ করেন এবং পরবর্তীতে দেখা যায় যে পরমাণু ও বিভাজ্য। আজ আমরা পরমাণুর গঠন নিয়ে আলোচনা করি। পরমাণুতে আমরা তিন ধরনের স্থায়ী কণিকা বা মূল কণিকা দেখতে পাই। একটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। তো একটা পরমাণুতে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে অবস্থান করে সেটা আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি। একটা পরমাণু, এই হচ্ছে কেন্দ্র। কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন, আর এই বাইরের পাশে যে স্তরগুলো থাকে এখানে থাকে ইলেকট্রন। ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক, প্রোটনটা হচ্ছে ধনাত্মক এবং নিউট্রনটা হচ্ছে চার্জ নিরপেক্ষ। এই প্রোটন এবং নিউট্রন থাকে হচ্ছে পরমাণুর নিউক্লিয়াসে। এই পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার অত্যন্ত নগণ্য এবং পরমাণুর সমস্ত ভর প্রায় এই কেন্দ্রে পুঞ্জীভূত থাকে। এখন একটা মৌলের ইলেকট্রন সংখ্যা, আমি ধরলাম সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। তাহলে 11টি ইলেকট্রন কিভাবে এই পরমাণুতে বিন্যস্ত থাকবে? এই 11টি ইলেকট্রন বিন্যাসের সূত্রটি হচ্ছে 2n²। এখানে n সমান 1 2 3 এভাবে। এখন প্রথম স্তরের জন্য যদি আমরা n এর মানটা বসাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো প্রথম স্তরের মান আসবে ইলেকট্রন সর্বোচ্চ কয়টা পড়বে? 2টা। এভাবে যদি আমি দ্বিতীয় স্তরের জন্য বসাই তাহলে হচ্ছে 8টা। এই সূত্রের সাহায্যে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে পরমাণু তিনটি স্থায়ী কণিকার ভিতরে ইলেকট্রনটি বাইরের কক্ষপথে ঘূর্ণায়মান, কেন্দ্রে থাকে প্রোটন এবং নিউট্রন। আরো কি জানলাম? ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক, প্রোটন হচ্ছে ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে চার্জ নিরপেক্ষ। পরমাণুর সামগ্রিক অবস্থা হচ্ছে আধান নিরপেক্ষ, কারণ এখানে ধনাত্মক এবং ঋণাত্মক আধানের উভয় থাকায় সামগ্রিকভাবে এটি আধান নিরপেক্ষ। এখন আমরা জানব
যে পারমাণবিক সংখ্যা কি। পারমাণবিক সংখ্যা কি? আমরা পরমাণুতে ইলেকট্রন জানতে পেরেছি, প্রোটন জানতে পেরেছি, নিউট্রন জানতে পেরেছি। এখন পারমাণবিক সংখ্যা কি? প্রত্যেক পরমাণুতে যে পরিমাণ ইলেকট্রন থাকে ওই ইলেকট্রন সংখ্যাকেই বলা হয় পারমাণবিক সংখ্যা। তোমরা আবার একটু খেয়াল করে শোনো, কোন পরমাণুর ইলেকট্রন সংখ্যাই হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা। তাহলে একটা পরমাণুর ইলেকট্রন সমান হচ্ছে প্রোটন সমান হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে পারমাণবিক সংখ্যা কি আমরা জানতে পারলাম, যে কোনো মৌলের ইলেকট্রন সংখ্যা হচ্ছে ওই মৌলের পারমাণবিক সংখ্যা। ভর সংখ্যা কি? কোন পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা কি বুঝি? কোন মৌলের ভর সংখ্যা, কোন পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা বুঝি ওই মৌলের ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যার যোগফল, অর্থাৎ প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। কোন মৌলের প্রোটন সংখ্যা এবং নিউট্রন সংখ্যা জানা থাকলে আমরা ভর সংখ্যা বের করতে পারবো। আবার যদি ভর সংখ্যা প্রোটন সংখ্যা দেওয়া থাকে সেই ক্ষেত্রে নিউটন সংখ্যা বের করতে পারবো। যে কোনো দুটো জিনিস দেওয়া থাকলে আমরা আরেকটার মান বের করতে পারবো। ধরো x একটি পরমাণু, যার ভর সংখ্যা 35 এবং প্রোটন সংখ্যা 17। মৌলটির নিউটন সংখ্যা কত? এখন নিউটন সংখ্যা আমরা কিভাবে বের করতে পারবো? আমরা আগেই যে সূত্রটি জেনেছি যে ভর সংখ্যা সমান হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এখন ভর সংখ্যা আমার কত দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে 35। প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? প্রোটন সংখ্যা দেওয়া আছে 17। এখান থেকে আমরা যদি সমাধান করি, তাহলে আমরা নিউটন সংখ্যা কত পেলাম? নিউটন সংখ্যা পেলাম 18।
এখন কোনো ক্ষেত্রে আমার প্রোটন সংখ্যা না দেওয়া থেকে আমার এখানে থাকতে পারে যে পারমাণবিক সংখ্যা। তো পারমাণবিক সংখ্যা দেওয়া থাকলেও আমার সূত্রে তো আর পারমাণবিক সংখ্যা নেই, তখন আমি কি করব, তখন আমি লিখে দেবো যে আমরা জানি যে কোনো মৌলের কোনো পরমাণুর প্রোটন সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। সুতরাং এক্ষেত্রে প্রোটন সংখ্যা 17। খেয়াল রাখতে হবে কোনো মৌলের পারমাণবিক সংখ্যা যা, প্রোটন সংখ্যা তাই, আর ইলেকট্রন সংখ্যাও তাই। সোডিয়ামের একটি পরমাণুর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। এখন এই 11টি ইলেকট্রন এর বিভিন্ন স্তরে কিভাবে বিন্যস্ত থাকে সেটা আমরা একটু দেখে নিই। 2n², এই সূত্রে যদি আমি মান বসাই তাহলে আমরা দেখা যাবে যে প্রথম স্তরে 2টো ইলেকট্রন থাকবে, দ্বিতীয় স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন, এবং বাকি যে আরেকটি ইলেকট্রন থাকলো এর জন্য তার আরেকটি কক্ষপথের সৃষ্টি করতে হবে। তাহলে দেখা যাচ্ছে যে সোডিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন, দ্বিতীয় স্তরে 8টি ইলেকট্রন, এবং তৃতীয় স্তরে 1টি ইলেকট্রন বিদ্যমান। এভাবে আমাদের 2n² সূত্র অনুসারে অন্যান্য যে মৌলগুলো আছে তাতে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি এরকম একটি চিত্র পাবো। এক্ষেত্রে সোডিয়ামের প্রথম স্তরে 2টি ইলেকট্রন। এখন কোনো ক্ষেত্রে যদি কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা 1 হয় সেই ক্ষেত্রে কি হবে, যেমন হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তখন এর সর্বপ্রথম স্তরে 1টি ইলেকট্রনই বিদ্যমান থাকবে। আর যদি বেশি থাকে সেই ক্ষেত্রে প্রথম স্তরে 2টি, দ্বিতীয় স্তরে 8টি, এভাবে সূত্র অনুসারে আমাদের মানগুলো বসাতে হবে। এখন আজকের পাঠ থেকে আমরা কি কোন কোন বিষয়গুলো একটু জানলাম তোমরা একটু মিলিয়ে নাও। পরমাণুর গঠন, পারমাণবিক সংখ্যা, ভর সংখ্যা, ভর সংখ্যা নির্ণয়, পরমাণুতে ইলেকট্রন বিন্যাস। আশা করি আজকের যে পাঠ, এই পাঠ থেকে তোমরা এই বিষয়গুলো সম্বন্ধে কিছুটা হলেও ধারণা লাভ করতে পেরেছো। অবশ্যই পাঠ্য বই থেকে এই বিষয়গুলোর উপর তোমরা আরো ভালোভাবে পড়বে। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করব, অথবা তোমরা অবশ্যই যোগাযোগ করবে। বাড়িতে তো পড়াশোনা খুবই কম করছো, আমি কিছুটা একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি, তোমরা এই কাজটি অবশ্যই করবে। এই পাঠের পাশাপাশি আজ আমরা যে আলোচনা করলাম যে বিষয়গুলো নিয়ে, এর বাইরে তোমাদের বাড়ি থেকে তোমরা একটা কাজ করবে। পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠায় পাঠ্য বইয়ের 61 পৃষ্ঠায় ইলেকট্রন বিন্যাস, মৌলের প্রতীক এই সম্পর্কিত একটি তালিকা আছে। তোমরা এই তালিকাটি অবশ্যই পেন্সিল দিয়ে পূরণ করবে। পেন্সিল দিয়ে পূরণ করবে এই কারণে যে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটি পরবর্তীতে ঠিক করা যাবে। তো এই ছিল আমাদের আজকের পাঠ। তোমরা সবাই সুস্থ সুন্দর থাকবে।
অবশ্যই সাবধানে থাকবে। তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। সবাইকে ধন্যবাদ।